হ্যালো স্টুডেন্টস, টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। এর আগে অলরেডি আমরা হিস্ট্রির 3টে ক্লাস কিন্তু করে ফেলেছি, যেখানে আমরা ক্লাস 11 এর চ্যাপ্টার 1 এর কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লাসগুলো যদি এখনো দেখা না হয়ে থাকে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই 3টে ক্লাসেরই লিংক তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসটা ভালো করে দেখে নাও, তারপরে ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কগুলো ক্লিক করে পুরোনো দিনের মানে আগের যে 3টে ক্লাস রয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, সেই 3টে ক্লাস তো দেখে নেবে আজকের ক্লাসটা দেখার পরে, কিন্তু তার আগে সেই 3 দিনের ক্লাসে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করেছিলাম একটা কুইক রিভিশন আমি করিয়ে দিচ্ছি, যাতে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো, ফার্স্ট দিনের ক্লাসে আমরা পড়েছিলাম প্রাচীন যুগের বিভাজন সম্পর্কে। মানে এতদিন ধরে আমরা জানতাম, ছোট ক্লাসে আমরা পড়ে এসেছি যে যুগ বিভাজন মানে হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। এবার এই প্রাচীন যুগেরও আবার যে 3টে বিভাগ আছে আর তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যেটার উপর ভিত্তি করে এই যুগ বিভাজনগুলো করা হয়ে থাকে, সেই সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করেছি। আর শুধু আলোচনাই করিনি, তার সাথে সাথে কিন্তু সেই নির্দিষ্ট টপিক থেকে মানে ওই পোর্শনটা থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের এমসিকিউ সেকশনে বলো, এসএকিউ সেকশনে বলো আসে, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করে দিয়েছি। ভিডিও দেখে নিলে পরীক্ষার জন্য একেবারে প্রিপারেশন কিন্তু 100% এখন থেকেই হয়ে যাবে, মানে একদম প্রথম থেকেই তোমরা ফুললি প্রিপেয়ার থাকবে। সেকেন্ড দিনের ক্লাসে আমরা পড়েছিলাম কিছু উপাদান সম্পর্কে। মানে ঐতিহাসিক যখন ইতিহাস লেখেন, তিনি তো নিজের মনের ইচ্ছা হলো যা মনে পড়লো লিখে দিলেন আর সেটা হিস্ট্রি হয়ে গেল, এরকম তো কখনোই হতে পারে না। এভিডেন্স দরকার, প্রমাণ দরকার, যেটার উপর ভিত্তি করে তিনি হিস্ট্রি ক্রিয়েট করবেন। সেরকমই কিছু আদি উপাদান সম্পর্কে আমরা পড়েছিলাম। কেন আদি বলছি, আর এই উপাদানে আবার বিভাগ রয়েছে আদি উপাদান বিষয়টাকে, সেটা তো ক্লাসটা দেখলে খুব ভালো করেই তোমরা বুঝতে পেরে যাবে। আর একদম আজকের ক্লাসের লাস্ট দিনের ক্লাস যেটা ছিল, মানে আমাদের 3 নম্বর ক্লাস যে ছিল, সেখানে আমরা আলোচনা করেছিলাম উপাদান সম্পর্কে, কিন্তু সেটা ছিল পরবর্তী সময়ের উপাদান। আর সেখানে আমরা নির্দিষ্টভাবে 2টো উপাদান সম্পর্কে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে মুদ্রা আর একটা হচ্ছে লিপি, যেই সম্পর্কে তোমাদের একটু বেসিক নলেজ রয়েছে। তো লাস্ট দিনের ক্লাসের সাথে আজকের ক্লাসের অবশ্যই লিঙ্ক রয়েছে, কারণ লাস্ট দিনের ক্লাসে আমরা 2টো পরবর্তী সময়ের উপাদান পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা আরো কিছু পরবর্তী সময়ের উপাদান পড়ব, সেই সম্পর্কে তো আলোচনা করব খুব ভালোভাবে, যে কটা উপাদান রয়েছে। আর যেটা আগেও বলেছি যে শুধুমাত্র টপিক সম্পর্কে আলোচনা করব এমন নয়, এই নির্দিষ্ট টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের এমসিকিউ আর এসিকিউ সেকশনে আসে সেটা সম্পর্কেও কিন্তু বলে দেব। সেই জন্য তোমাদের কাজ কি, আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, কারণ ক্লাসের শেষে আমরা এই পোর্শন থেকে অর্থাৎ আজকের টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের প্রিপেয়ার করতে হবে একেবারে আনসার সহ তোমাদের সাথে আলোচনা করে দেবো। আর তার আগে এই 3টে ক্লাস যেটা আমাদের অলরেডি ডান মানে হয়ে গেছে, সেটার ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক থাকবেই, তার সাথে সাথে পরবর্তী সময়ের উপাদান যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম লিপি আর মুদ্রা, সেটার ক্লাসের ভিডিও যে রয়েছে সেটার লিঙ্কও কিন্তু এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যে আলোচনার টপিক, যে বিষয়ে আমরা আজকে ক্লাস করব, সেই সম্পর্কে শুরু করে দেওয়া যাক। দেখো, পরবর্তী সময়ের উপাদান মানে আগের দিনের ক্লাসেই বলেছিলাম যে যেই সময় লিখিত উপাদান পাওয়া যাচ্ছে, লিখিত বিবরণী পাওয়া যাচ্ছে, সেটার উপর ভিত্তি করে ঐতিহাসিকরা যখন ইতিহাস লিখছেন, সেই উপাদানগুলো কিন্তু অনেক বেশি হেল্প করছে। আগের দিনের ক্লাসে পরবর্তী সময়ের উপাদানের মধ্যে আমরা লিপি আর মুদ্রা পড়ে নিয়েছি। আজকে আমরা আরো 4টে পরবর্তী সময়ের উপাদান পড়ব, যার মধ্যে রয়েছে ফার্স্ট প্রাচীন ধর্মগ্রন্থ। কিছু প্রাচীন ধর্মগ্রন্থ সম্পর্কে আমরা আলোচনা করব, যে সেটা কিভাবে হিস্ট্রি ক্রিয়েট করতে সাহায্য করছে। নেক্সট আমরা পড়ব কিছু সাহিত্য গ্রন্থ সম্পর্কে, যেটাও হিস্ট্রি ক্রিয়েশনেও ঐতিহাসিককে অনেক হেল্প করে, যেটার উপর ভিত্তি করে ইতিহাস লেখা হয়ে থাকে। নেক্সট পড়ব কিছু বৈদেশিক বিবরণ সম্পর্কে, অর্থাৎ বাইরে থেকে যে পর্যটকরা ভারতবর্ষে এসেছেন, বিশেষত ভারতবর্ষের কথাই বলবো, এবং তারা এখানে এসে তারা কি কি দেখেছেন, তাদের নিজস্ব অনুভূতি কি, বা সেই সময়ের সমাজ রাজনীতি অর্থনীতি কেমন ছিল, সেটার উপর ভিত্তি করে তারা যে গ্রন্থগুলো লিখেছেন সেটা কিভাবে হিস্ট্রি ক্রিয়েট করতে সাহায্য করবে সেই আলোচনা। আর লাস্ট হচ্ছে সরকারি নথিপত্র
নথিপত্র অর্থাৎ গভর্নমেন্টের কিছু ডকুমেন্টস, সেটাও কিন্তু এই আধুনিক কালে যে ইতিহাস রচনা হচ্ছে সেখানেও কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। কেন পাচ্ছে সেটা তো প্রত্যেকটা টপিক সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা বিষয় সম্পর্কে যখন আলোচনা করব তোমরা ইজিলি কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো, ফার্স্ট আমরা আলোচনা করব প্রাচীন ধর্মগ্রন্থ সম্পর্কে। এবার প্রাচীন ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় পড়ে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত মানে মহাকাব্যের কথা আমরা বলতে পারি, স্মৃতিশাস্ত্র, বিভিন্ন জৈন গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ। সেরকম শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে নয়, সম্পূর্ণ বিশ্বের প্রাচীন ধর্মগ্রন্থগুলোই কিন্তু সেই নির্দিষ্ট দেশের হিস্ট্রি সম্পর্কে জানতে, শুধু সেই নির্দিষ্ট দেশের হিস্ট্রি নয়, আশেপাশের অন্যান্য দেশের হিস্ট্রি সম্পর্কেও জানতে কিন্তু আমাদের বেশি অনেকটা বেশি কিন্তু হেল্প করে দেয়। এই প্রাচীন ধর্মগ্রন্থগুলোর মধ্যে আজকে আমরা আলোচনা করব পুরাণ নিয়ে। এবার প্রথমেই যেটা বোঝার বিষয় বা জানার বিষয় আমাদের, যে পুরাণ টার্মটার সাথে তো আমরা অনেকেই পরিচিত, কিন্তু পুরাণ কথার মূল অর্থ কি? দেখো, সিম্পল একদম, পুরাণ কথার মানে হচ্ছে প্রাচীন কাহিনী সম্বলিত গ্রন্থাদি। এটা হচ্ছে ভালো ভাষায় আমরা পুরাণ কাকে বলে বা পুরাণ বিষয়টা কি সেটা বুঝতে আমাদের সাহায্য করে। এবার এই যে বললাম প্রাচীন কাহিনী সম্বলিত গ্রন্থাদি, মানে যেই গ্রন্থগুলোতে প্রাচীন কাহিনী রয়েছে। প্রাচীন কাহিনী মানে কি ধরনের কাহিনী রয়েছে? দেখা যাচ্ছে যে কাহিনী বলতে এই যে আমরা পৃথিবীতে বাস করছি, সেই পৃথিবীর কিভাবে উৎপত্তি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, আমরা দেবদেবীদের পূজা করি, তো তাদের উৎপত্তির কথা জানা যায়, তাদের কার্যকলাপের কথা জানা যায়। আবার পুরাণ থেকে কিন্তু আমরা তার সাথে সাথে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যেমন জানতে পারি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা সেগুলো জানা যায়, মানুষ সেখান থেকে কিভাবে বাঁচতে পেরেছে, নাকি সেখানে মানুষ অসহায় হয়ে পড়েছে, সেই বিষয়গুলো জানতে আমাদের হেল্প করে। তারপরে এই যে রাজারা সেই প্রাচীন কাল থেকে রাজত্ব করে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের রাজত্ব আমরা দেখেছি, তো তাদের কিভাবে উৎপত্তি হলো, তারা কি কি কাজ করেছে অর্থাৎ তাদের কার্যকলাপ কি কি ছিল, তারপরে রাজবংশের বংশ তালিকা মানে পরপর কারা কারা রাজত্বে আসছেন বা কর্তৃত্বে আসছেন, সেই সব তথ্য কিন্তু আমরা পুরাণ থেকে পেতে পারি। তাছাড়াও সম্পূর্ণ পৃথিবীতে বিভিন্ন জায়গায় কোথায় কোন নদ নদী আছে, যেটা বললাম প্রাকৃতিক পরিবেশ, পাহাড় পর্বত, এগুলো জানতে আমাদের হেল্প করে। তাছাড়াও কিন্তু বিভিন্ন শহর বলো, ধর্মস্থান বলো বা তীর্থস্থান বলো, এই অনেকগুলো তথ্য কিন্তু আমরা পুরাণ থেকে পেয়ে যাই। তাই পুরাণকে কোনোভাবেই আমরা বলতে পারি না যে এটা ইতিহাস রচনার ক্ষেত্রে হেল্প করছে না, বরং আমরা এটা জোর দিয়ে বলতে পারি যে পুরাণের ওপর নির্ভর করে কিন্তু ইতিহাসের অনেক তথ্যই আমরা পেয়েছি এবং সেটার উপর নির্ভর করে কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করাও হয়েছে। এটা হচ্ছে পুরাণ বিষয়ক তথ্য। এবার কথা হচ্ছে যে এই পুরাণ বিভিন্ন দেশেই কিন্তু রয়েছে, প্রত্যেকটা দেশেই পৌরাণিক কাহিনী সম্বলিত বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছে। সেরকমই কিছু জায়গার নাম আমি তোমাদের জন্য বলছি এবং সেখানে পৌরাণিক কাহিনী যে প্রচলিত রয়েছে বা পুরাণগুলো যে লেখা হয়েছে সেটা কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথমেই যদি চীনের কথা বলি, দেখা যাচ্ছে যে চীনে প্রত্নতাত্ত্বিক উপাদান বেশি পাওয়া যায়নি। এবার প্রত্নতাত্ত্বিক উপাদান যদি বেশি না পাওয়া যায় তাহলে কিসের উপর মানুষকে নির্ভর করতে হবে পুরোনো দিনের কথা জানার জন্য? মূলত লিখিত উপাদানের ওপর, যার সাহায্যে তারা কি করতে পারে, সেই সময়ের সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সহজেই তারা জানতে পারে। আর তার জন্য দেখা যাচ্ছে চীনে কিন্তু পৌরাণিক কাহিনীর ওপর নির্ভর করে অনেক হিস্ট্রি ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন ঘটনা আমরা জানতে পারছি। যেরকম একটা ইন্টারেস্টিং তথ্য পাওয়া যায়, কি তথ্য? বলা হয় যে চীনের পৌরাণিক কাহিনীতে লেখা রয়েছে যে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন, আর তারা বলছে পৃথিবীর প্রথম মানুষ, তারা নাম দিচ্ছে, কি বলছে যে চীনের পৌরাণিক কাহিনীতে একটা তথ্য আমরা পাচ্ছি যেখানে বলা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ, তারা বলছে পানকু। যিনি কে ছিলেন? যিনি ছিলেন স্বর্গ আর মর্তের সৃষ্টিকর্তা। এরম তথ্য পাওয়া যাচ্ছে। শুধুমাত্র কিছু দেবদেবীর কথা বলা হচ্ছে এমন নয়, বিভিন্ন রাজাদের কথাও বলা হচ্ছে। যেরকম সেখানে আমরা আরেকজনের নাম পাচ্ছি যাকে বলা হচ্ছে আগুনের আবিষ্কারক, একজন রাজা যাকে বলা হচ্ছে তিনি নাকি আগুন আবিষ্কার করেছেন। সেই রাজার নাম কি? বলা হচ্ছে সুইজেন। তিনি আগুনের আবিষ্কার করছেন।
আবার আরেকজন সম্রাট বা রাজার নামও পাওয়া যাচ্ছে, যিনি কি করেছিলেন, হুয়াংহো নদীতে, চীনের যে হুয়াংহো নদী, সেই হুয়াংহো নদীতে যখন বন্যা হয়, বন্যা থেকে রক্ষা করেছিলেন। হুয়াংহো নদীর ওপর বাঁধ দিয়ে খাল কেটে মানুষকে রক্ষা করেছিলেন যে সম্রাট, তিনি ছিলেন হচ্ছেন ইউ, তার নাম বলা হচ্ছে। মানে এরকম বিভিন্ন তথ্য, রাজার কথা, তাদের কীর্তিকলাপ, কার্যকলাপ, সেই সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে চীনের পৌরাণিক গ্রন্থতে। যেটা তোমাদের আগেই বললাম যে পৌরাণিক বিভিন্ন কাহিনী বা ঘটনার মূল বিষয়বস্তু কি, সেটা আমরা এখান থেকে কিন্তু একটু আইডিয়া করতে পারছি। যেগুলো বলছিলাম সেরকম তথ্যই কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে যদি আমরা মেসোপটেমিয়ায় চলে যাই, তাহলে দেখব যে সেখানের পৌরাণিক কাহিনীগুলোতে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। মূল বিষয়বস্তু আমরা বলতে পারি যেটার উপর ভিত্তি করে সেই পৌরাণিক কাহিনীগুলো রচিত হচ্ছে। কি কি? প্রথমত দেখা যাচ্ছে যে সেখানে বলা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা, আর তার সাথে সাথে বলা হচ্ছে যে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন মানুষ কতটা অসহায় হয়ে পড়ে, তার কিরকম অবস্থা হয়, সেই সম্পর্কিত বর্ণনা কিন্তু আমরা মেসোপটেমিয়ার যে পুরাণগুলো পাচ্ছি সেখান থেকে কালেক্ট করতে পারি। তারপরে যদি বলি মিশরের কথা, তাহলে মিশরে মূলত দেখা যাচ্ছে ফেরাওদের কথা লেখা রয়েছে, আর মিশরের কিছু দেবদেবীর কথা লেখা রয়েছে পুরাণগুলোতে, যেখান থেকেই আমরা মিশরের একজন দেবতা ওসিরিসের কথা জানতে পারি। দেবতার নাম কি বললাম? ওসিরিস। তার কথা কিন্তু আমরা জানতে পারছি সহজেই। তাহলে ফেরাওদের কথাও জানতে পারছি, আর তোমরা জানোই যে মিশরে ফেরাও মানে হচ্ছে রাজাদের ফেরাও বলা হতো। তাদের বিভিন্ন কীর্তিকলাপের কথা কিন্তু মিশরের পৌরাণিক কাহিনীগুলোতে রয়েছে। তারপরে যদি চলে যাই গ্রিসের কথায়, তাহলে গ্রিসে দেখতে পাবো বিভিন্ন ধরনের তথ্য রয়েছে পৌরাণিক কাহিনীগুলোতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিসের মানুষ কি করে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছিল বা প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে কি করে নিজেদেরকে টিকিয়ে রাখছে, নিজেদেরকে রক্ষা করছে, সেই সম্পর্কিত তথ্য রয়েছে। দৈনন্দিন জীবনধারা, রোজকার কার্যাবলী সম্পর্কে কিছু তথ্য রয়েছে, সামাজিক রীতিনীতি বলো, তাদের ধর্মবিশ্বাস কেমন ছিল, বিদেশ যাত্রা, এই বিভিন্ন তথ্য কিন্তু গ্রিসের পৌরাণিক কাহিনীগুলো থেকে আমরা সহজেই কালেক্ট করতে পারি। আর তারপরে যদি আমরা ভারতের কথা, মানে আমাদের দেশের কথায় চলে আসি, তাহলেও কিন্তু এই পৌরাণিক মানে ভারতের পৌরাণিক কাহিনীগুলোতেও আমরা দুটো তথ্য জানতে পারি। মূলত প্রাকৃতিক পরিবেশের কথা তো অবশ্যই জানতে পারি, তার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী বা রাজনৈতিক বিভিন্ন তথ্য কিন্তু জানতে হেল্প করে ভারতবর্ষের বিভিন্ন পুরাণ। যেরকম ভারতবর্ষের যে বিভিন্ন রাজারা বিভিন্ন সময় রাজত্ব করছে, বিভিন্ন রাজবংশ, যেমন মৌর্যদের কথা বলতে পারি, সাতবাহনদের কথা বলতে পারি, গুপ্ত বংশের কথা বলতে পারি, তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে। তারপরে ভারতবর্ষের কোথায় কোন নদ নদী রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, কোথাও সঙ্গীত চর্চা হচ্ছে, জ্যোতিষবিদ্যার চর্চা হচ্ছে, কোনো নতুন নগর গড়ে উঠেছে, ধর্মস্থান রয়েছে, মূর্তি পুজো হচ্ছে, এই বিভিন্ন ধরনের মানে ধর্মীয় জীবন বলো, রাজনৈতিক জীবন বলো, সামাজিক জীবন বলো, বিভিন্ন তথ্য জানতে কিন্তু ভারতবর্ষের পুরাণও অন্যান্য দেশের পুরাণের মতো ভারতবর্ষের পুরাণও কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করে থাকে। আর ভারতের পুরাণের কথা যখনই বলতে হয় তখনই কিন্তু এই মৎস্য পুরাণ, ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, এই চারটে পুরাণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মানে কি ভারতবর্ষে শুধুমাত্র এই চারটে পুরাণই রয়েছে, আর কি পুরাণ নেই? না, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একটা প্রশ্ন প্রিপেয়ার করার সময় চলে এসেছে, আর তোমাদের বিষয়টা মনেও রাখতে হবে। মনে রাখবে, যদি তোমাদের প্রশ্ন আসে, অনেক সময় এমসিকিউতে এই প্রশ্নটা আসতে দেখা গেছে আর ইম্পর্টেন্ট, সেই জন্য তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি যে ভারতবর্ষে পুরাণের সংখ্যা কত। ভারতবর্ষের কথা কিন্তু বলছি, ভারতবর্ষে পুরাণের সংখ্যা যদি জিজ্ঞাসা করা হয় মনে রাখতে কি হবে? 18টি। এমসিকিউতেই বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা আসে, অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে 18 যে অপশনে থাকবে কোয়েশ্চেন পেপার দেখবে আর সাথে সাথে টিক করে দেবে, কোনো অসুবিধা হবে না। আরেকটা এই পুরাণ সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে আমার মনে পড়লো আরেকটা প্রশ্ন আসতে দেখা গেছে, বিশেষত এই ভারতবর্ষের পুরাণের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে যে এই পুরাণগুলো যে রচিত হচ্ছে সংস্কৃত ভাষায়, সেটা কোন যুগে রচিত হয়, এরকমও কিন্তু একটা এমসিকিউতে প্রশ্ন আসে। সেক্ষেত্রে আনসার কি হবে? মনে রাখবে সংস্কৃত ভাষায় পুরাণগুলো রচিত হচ্ছে গুপ্ত যুগে।
তাহলে এতক্ষণে আমরা প্রাচীন ধর্মগ্রন্থ সম্পর্কে পড়ছিলাম এবং তার ফার্স্ট পার্টটা পড়েছি, পুরাণ সম্পর্কে পড়েছি। সেখান থেকেই কিন্তু পরীক্ষার জন্য দুটো এমসিকিউ আমরা অলরেডি জেনে ফেলেছি, আর বলতে গেলে প্রিপারেশনও করে ফেলেছি, প্রিপেয়ারও হয়ে গেছে যে এই প্রশ্নটা আসলে ম্যাম আমি ঠিক আনসার করতে পারবো, এইটুকু কনফিডেন্স চলে এসছে। একটা হচ্ছে পুরাণের সংখ্যা কটি, 18টি, আর একটা হচ্ছে কোন সময় বা কোন যুগে সংস্কৃত ভাষায় পুরাণগুলো রচিত হচ্ছে, সেক্ষেত্রে আনসার হবে গুপ্তযুগ। ঠিক আছে, তাহলে আশা করছি পুরাণ সম্পর্কে আইডিয়া তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই পুরাণের গুরুত্ব, অর্থাৎ এর এতক্ষণে আলোচনায় আমরা মোটামুটি বুঝতে পেরে গেছি যে কেন ইতিহাসের উপাদান হিসাবে পুরাণকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়। তারপরেও জাস্ট আমাদের কাছে টপিকটা ক্লিয়ার করার জন্য এর গুরুত্বগুলো আমরা পয়েন্ট আকারে মনে রেখে দেবো, এটা শুধু আমাদের ভালো করে বোঝার জন্য। কি কি বলতে পারি? প্রথমেই আমরা বলতে পারি প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী, সেগুলো আমরা জানতে পারি, কারণ প্রত্যেকটা দেশের পুরাণেই আমরা কি দেখছিলাম যে প্রাকৃতিক দুর্যোগের কথা আছে, সেখানে মানুষ কতটা অসহায় হয়ে পড়ছে প্রকৃতির কাছে সেটা আমরা বুঝতে পারছি। আবার কোনো জায়গায় যেমন গ্রিসের ক্ষেত্রে দেখলাম যে প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করছে, নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করছে মানুষ, সেই সম্পর্কিত তথ্য রয়েছে পুরাণে। তাহলে সহজেই পুরাণ থেকে আমরা যদি বলি যে আমি কোন কোন তথ্য পাবো যেটা একজন ঐতিহাসিককে হেল্প করবে হিস্ট্রি ক্রিয়েট করার ক্ষেত্রে, আমরা বলতেই পারবো যে প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত কার্যাবলী আমরা জানতে পারছি। নেক্সট রাজনৈতিক তথ্যাবলী, বিভিন্ন রাজনৈতিক তথ্যাবলী পাই, রাজবংশের তালিকা পাই, যেরকম তোমাদের দেখালাম যে ভারতবর্ষের একটা অন্যতম পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ, যেখান থেকে আমরা সাতবাহন বংশের বংশ তালিকা পেয়ে থাকি। তাহলে রাজনৈতিক তথ্যাবলী জানতেও আমাদের সাহায্য করছে পুরাণ। নেক্সট সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি, আমরা সামাজিক রীতিনীতি সম্পর্কে জানতে পারি, যেমন গ্রিসের পুরাণের ক্ষেত্রে তোমাদের বলছিলাম সামাজিক রীতিনীতি কেমন ছিল, মানুষের দৈনন্দিন জীবনধারা কেমন ছিল সেটা জানতে আমাদের হেল্প করে। আর তারপরে ধর্ম ব্যবস্থা সম্পর্কে তো অবশ্যই জানতে পারি, কারণ ভারতবর্ষের পুরাণ থেকে আমরা যেটা আলোচনা করছিলাম যে দেবদেবীর উৎপত্তি, কার্যকলাপ বলো, মূর্তি পুজো বলো, এই বিষয়গুলো জানতে পারছি। তো সেটা কি করছে? হেল্প করছে আমাকে ধর্ম ব্যবস্থা সম্পর্কে জানতে। ঠিক আছে, তাহলে পুরাণ সম্পর্কিত আলোচনা আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাব মহাকাব্য সম্পর্কিত আলোচনা, আরেকটা প্রাচীন ধর্মগ্রন্থ আমরা বলতে পারি। তো এক্ষেত্রে প্রথমে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে গিলগামেশের কথা। এবার গিলগামেশ হচ্ছে কোথাকার মহাকাব্য সেটা আমাদের মনে রাখতে হবে। প্রথমেই আমরা মনে রাখবো এটা হচ্ছে সুমের বা মেসোপটেমিয়ার মহাকাব্য, যেখানে কোন বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে এই মহাকাব্যে? দেখা যাচ্ছে মূলত জলপ্লাবনের কাহিনী, মানে একটা প্রাকৃতিক দুর্যোগ, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে এই কাহিনী, এই যে গিলগামেশ মহাকাব্য সেখানে। মূলত দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা পোড়ামাটির টালিতে লেখা হয়েছিল, সুমেরীয় ভাষায় লেখা হয়েছিল। আর এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা মহাকাব্য যে ভারতবর্ষে যে শতপথ ব্রাহ্মণ রয়েছে সেখানেও এর উল্লেখ আমরা পাচ্ছি। আবার ইহুদিদের যে বাইবেল রয়েছে সেখানেও কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। আর সেখান থেকেই বোঝা যায় যে মেসোপটেমিয়া বা সুমেরের গিলগামেশ মহাকাব্য কতটা বেশি গুরুত্বপূর্ণ, যে অন্যান্য জায়গাতেও কিন্তু সেটার একটা এফেক্ট বা একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইলিয়াড আর ওডিসি সম্পর্কে। এই দুটো মহাকাব্য কোথাকার সেটা আমাদের মনে রাখতে হবে। দুটো মহাকাব্যই হচ্ছে গ্রিসের মহাকাব্য, আর এই দুটো মহাকাব্যের রচয়িতাই হচ্ছে হোমার। কোন বিষয়ে মহাকাব্যে লেখা রয়েছে? মূলত গ্রিসের সাথে ট্রয় নগরীর যে যুদ্ধ হয়েছিল তার বর্ণনা আমরা ইলিয়াড আর ওডিসি এই দুটো মহাকাব্য থেকে কিন্তু সহজেই পেয়ে যাই। আর মূলত সেই সময়ের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এটা জানতেও হেল্প করে ইলিয়াড আর ওডিসি। তারপরে যদি চলে যাই আমরা নেক্সট ভারতবর্ষের মহাকাব্যের ক্ষেত্রে, তো আমার মনে হয় না এটা তোমাদের আবার ইন ডিটেলসে বলতে হবে, কারণ আমরা জানি যে ভারতবর্ষের মহাকাব্য মানেই দুটো নাম আমাদের মুখে একদম ঝটপট চলে আসবে, সেটা হচ্ছে একটা রামায়ণ আর আরেকটা হচ্ছে মহাভারত। যদি রামায়ণ দেখি তাহলে এটা মূলত লেখা হচ্ছে একটা দীর্ঘ সময় জুড়ে, ওই খ্রিস্টপূর্ব 200 থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আবার যদি মহাভারত দেখি তাহলে এটা লেখা হচ্ছে খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর কি বিষয় লেখা রয়েছে আমরা রামায়ণ মহাভারতের কাহিনী সম্পর্কে ইন ডিটেলসে সবাই না জানলেও
মোটামুটি বেসিক নলেজ আমাদের কাছে রয়েছে। মূলত দেখা যাচ্ছে যে এই মহাকাব্য থেকে আমরা ঐতিহাসিক কোন কোন উপাদান পেতে পারি, কি কি তথ্য পেতে পারি। দেখা যাচ্ছে সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারছি, সেই সময় বর্ণ ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি, সামাজিক প্রথা যে বিভিন্ন রয়েছে সেগুলো আমাদের জানতে হেল্প করছে, আর তার সাথে সাথে আর্য আর অনার্যদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সংঘর্ষ চলছে, সেগুলো কিন্তু আমরা এই রামায়ণ আর মহাভারত থেকে জানতে পারছি। আর সেই জন্যই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই রামায়ণ আর মহাভারত সম্পর্কে একটা তথ্য দিয়েছিলেন, মানে একটা উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন যে দেশের সবচেয়ে বড় ইতিহাস হচ্ছে এই রামায়ণ আর মহাভারত। এই সম্পর্কে কিন্তু তার বিশেষ একটা উক্তি রয়েছে। আর এটা নিয়েও কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় এমসিকিউতে প্রশ্ন চলে আসে যে দেশের সবচেয়ে বড় ইতিহাস হচ্ছে রামায়ণ আর মহাভারত, এই বিষয়টা কে বলেছিলেন বা এই উক্তিটিকার। তখন তোমরা সহজেই আনসার লিখে দিতে পারবে, রবীন্দ্রনাথের উক্তি এটা। ঠিক আছে, তাহলে প্রাচীন ধর্মগ্রন্থ সম্পর্কে যে আমাদের আলোচনা ছিল, পুরাণ আর মহাকাব্য, সেইটা আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাব সাহিত্য গ্রন্থ সম্পর্কে। এক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যে বিভিন্ন যে সাহিত্য গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে তিনটে বিষয় আমাদের কাছে ভালোভাবে বুঝে নিতে হবে। সাহিত্য গ্রন্থের ক্ষেত্রে প্রথমত প্রশস্তিমূলক রচনা, নাটক আর স্থানীয় ইতিহাস সম্পর্কিত রচনা। যদি প্রথমেই বলি সেটা হচ্ছে প্রশস্তিমূলক রচনা, মানে কোনো রাজার বিষয়ে লেখা হচ্ছে এবং তার প্রশস্তি করে লেখা হচ্ছে। প্রশস্তি করে লেখা হচ্ছে মানে কি, মানে তার গুণগান করে লেখা হচ্ছে, তার প্রশংসা করে যে গ্রন্থগুলো লেখা হয়ে থাকে সেগুলোকেই বলা হয় প্রশস্তিমূলক রচনা। আর এই প্রশস্তিমূলক রচনার ক্ষেত্রে আমরা তিনটে রচনা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আমাদের বিষয়টা পড়তেও হবে এই সম্পর্কে, মানে পড়তে হবে মানে শর্ট কোয়েশ্চেন মনে রাখতে হবে। সেটা হচ্ছে বাণভট্টের হর্ষচরিত, যেটা লেখা হয়েছিল রাজা হর্ষবর্ধন আর পুষ্যভূতি বংশকে নিয়ে, তাদের কার্যকলাপকে কেন্দ্র করে, তার জন্য তার নাম অনুযায়ী হর্ষচরিত নাম হয়েছে। নেক্সট বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত। বিক্রমাঙ্ক দেবচরিত হচ্ছে চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের প্রশস্তি করে লেখা হয়েছিল। কে লিখেছিলেন? বিলহন লিখেছিলেন। নেক্সট হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, অর্থাৎ সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন পাল রাজা রামপালের প্রশস্তি করে যে গ্রন্থ সেটা হচ্ছে রামচরিত। তাহলে এই তিনটে সাহিত্য গ্রন্থ সম্পর্কে আমরা জানতে পারলাম, অর্থাৎ প্রশস্তিমূলক রচনার ক্ষেত্রে, যেটা কিন্তু সেই সময়ের রাজনৈতিক বলো, সামাজিক বলো, ধর্মীয় জীবন বলো, সবকিছু জানতেই আমাদের অনেক বেশি হেল্প করছে। নেক্সট আমরা বলবো নাটক সম্পর্কে। সেক্ষেত্রে কালিদাসের কথা বলতে পারি, শূদ্রকের কথা বলতে পারি। কালিদাসের রচনার কথা যদি বলি তাহলে আমাদের মাথায় চলে আসবে তার বিখ্যাত কিছু নাটক, যেরকম রঘুবংশমের কথা আমরা বলতে পারি, তারপরে মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, এই যে বিভিন্ন নাটকগুলো রয়েছে কালিদাসের লেখা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উপাদান হিস্ট্রি ক্রিয়েট করার ক্ষেত্রে। আবার যদি শূদ্রকের কথা বলি তাহলে শূদ্রকের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা তার নাটক রয়েছে, যেটা হচ্ছে মৃচ্ছকটিক নাটক। সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় তোমাদের অনেক সময় প্রশ্ন চলে আসে যে রঘুবংশ নাটকটি কার লেখা বা মৃচ্ছকটিক নাটকটি কার লেখা, তখন কিন্তু সহজেই তোমরা আনসার করতে পারবে যে এটা কালিদাসের রচনা, এটা হচ্ছে শূদ্রকের রচনা, কোনো সমস্যা হবে না। নেক্সট রয়েছে স্থানীয় ইতিহাস সম্পর্কিত রচনা, অর্থাৎ সাহিত্য গ্রন্থগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন স্থানীয় ইতিহাস, মানে কোনো স্থানকে কেন্দ্র করে যে গ্রন্থ লেখা হয়েছে সেই নির্দিষ্ট স্থান সম্পর্কে ইন ডিটেলসে বিভিন্ন আলোচনা করে সেখানকার পরিবেশ বলো, রাজনীতি বলো, সমাজ বলো, অর্থনীতি বলো, প্রত্যেকটা বিষয় নিয়ে সেই স্থানটাকে নির্দিষ্টভাবে কেন্দ্র করে যে গ্রন্থগুলো লেখা হচ্ছে, সেক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাজতরঙ্গিনী। কেন ইম্পর্টেন্ট? কারণ ভারতবর্ষের প্রথম যদি কোনো ঐতিহাসিক গ্রন্থ আমরা বলে থাকি সেটা হবে রাজতরঙ্গিনী। কে লিখেছিলেন? এটা লিখেছিলেন, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে কলহন লিখেছিলেন। কোথাকার হিস্ট্রি লিখেছিলেন? কাশ্মীরের স্থানীয় ইতিহাস সম্পর্কে লেখা হচ্ছে রাজতরঙ্গিনী। তোমাদের অনেক সময় প্রশ্ন চলে আসে পরীক্ষায়, কার লেখা রাজতরঙ্গিনী, কোন বিষয়ে এই গ্রন্থটি লেখা হয়েছে, ইজিলি তোমরা আনসার করে দিতে পারবে। নেক্সট যে গ্রন্থ তিনটে দেখতে পাচ্ছ, এই তিনটে গ্রন্থই কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলের ইতিহাস জানতে আমাদের সাহায্য করে, অর্থাৎ সেই স্থানটিকে কেন্দ্র করে ইতিহাস লেখা হয়েছে। কোন স্থান? তিনটেই হচ্ছে গুজরাট,
গুজরাটের কথা আমরা বলতে পারি যে গুজরাটের এই অঞ্চল বা এই স্থানের ওপর কেন্দ্র করে যে হিস্ট্রি ক্রিয়েট হচ্ছে বা গ্রন্থ লেখা হচ্ছে সেটা হচ্ছে এই 3টে গ্রন্থ। এর মধ্যে প্রথম যে 2টো গ্রন্থ দেখতে পাচ্ছ অর্থাৎ রাসমালা আর কীর্তিকৌমুদী, এই 2টো গ্রন্থই একজন লিখেছেন, তার নাম কি? তিনি হচ্ছেন সোমেশ্বর। আর লাস্ট যে গ্রন্থটা দেখতে পাচ্ছ এটা লিখেছেন অরি সিংহ আমরা বলতে পারি। তো গুজরাটের ওপর লেখা 3টে গ্রন্থের নাম জানলে, আর কাশ্মীরের ওপর লেখা একটি গ্রন্থ যেটা খুবই ইম্পর্টেন্ট সেই সম্পর্কেও তোমরা জেনে নিলে। নেক্সট আমরা বৈদেশিক বিবরণে চলে যাব, আমাদের 3 নম্বর পরবর্তী সময়ের উপাদানের আলোচনা, যেখানে আমরা মূলত গ্রিক রচয়িতাদের রচনা, আরবীয় পণ্ডিতদের রচনা, রোমান পণ্ডিতদের রচনা আর চৈনিক পর্যটকদের রচনা সম্পর্কে জানবো। এক্ষেত্রে প্রথমেই যদি গ্রিক রচয়িতাদের রচনার কথা বলি তাহলে হেরোডোটাসের নাম অবশ্যই বলতে হবে, কারণ প্রথম ভারতীয়দের উল্লেখ কিন্তু তার রচনাতেই আমরা পাচ্ছি। আর হেরোডোটাসকে কিন্তু একটা নির্দিষ্ট নামে অভিহিতও করা হয়। কি বলা হয় তাকে? তাকে বলা হয় তিনি হচ্ছেন ইতিহাসের জনক। তিনি ছিলেন ইতিহাসের জনক এবং তার রচনায় আমরা কি তথ্য পাচ্ছি? যে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে যে পারসিক বিজয়ের ঘটনা ছিল সেই সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য কিন্তু হেরোডোটাসের রচনা থেকে পেয়ে যাচ্ছি। তারপরে নিয়ারকাস, অনেসিক্রিটাস, অ্যারিস্টোবুলাস, এই 3জন কারা ছিলেন? আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন তার সাথে এই 3জন সঙ্গী কিন্তু এসেছিলেন এবং সেই সময়ের ইতিহাস জানতে, সেই সময়ের ঘটনাবলী জানতে এই 3জনেরও কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। নেক্সট যদি আমরা যাই তাহলে মেগাস্থিনিসের কথায় যাব, যার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইন্ডিকা। যিনি ছিলেন সেলুকাসের দূত। আর কোন সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন? যখন ভারতবর্ষে চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্ব করছেন, সেই সময় মেগাস্থিনিস এসেছিলেন। নেক্সট যদি আমরা আসি টলেমি, তাহলে তিনি লিখেছিলেন ভূগোল বলে একটা গ্রন্থ, যেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। মূলত অর্থনৈতিক, প্রাকৃতিক পরিবেশের তথ্য তো পাই, তার সাথে অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এরকমই আরেকটা বিষয় এক্ষেত্রে আমার বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে আরেকটা গ্রন্থ রয়েছে, একজন অজ্ঞাতনামা মানে নাম জানা যায়নি একজন গ্রিক নাবিক লিখেছিলেন। গ্রন্থটার নাম হচ্ছে পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি। এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? এই গ্রন্থটা থেকে মূলত আমরা বিভিন্ন বাণিজ্যের কথা জানতে পারি, অর্থাৎ যে বৈদেশিক বাণিজ্য সেই সময় চলছে ভারতবর্ষের সাথে রোমের, তার সাথে সাথে বিভিন্ন যে বন্দর রয়েছে, পোতাশ্রয় রয়েছে, খনিজ সম্পদ বা যে জিনিসগুলো আমদানি রপ্তানি হচ্ছে সেই সময়, এই সম্পর্কিত বিভিন্ন তথ্য মানে অর্থনৈতিক বিভিন্ন তথ্য জানতে কিন্তু এই গ্রন্থটা আমাদের অনেক বেশি করে হেল্প করে, সেটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু কে লিখেছেন সেই সম্পর্কিত তথ্য বা তার নাম আমরা জানতে পারিনি, শুধু জানি যে একজন গ্রিক নাবিকের লেখা হচ্ছে পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি। নেক্সট যদি আরবীয় পণ্ডিতের কথা বলি, সেক্ষেত্রে আল বিরুনির কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ তিনি তহকক ই হিন্দ এই গ্রন্থটি লিখেছিলেন। নেক্সট হচ্ছে রোমান পণ্ডিতের ক্ষেত্রেও উল্লেখযোগ্য হচ্ছেন প্লিনি, যিনি লিখছেন প্রাকৃতিক ইতিহাস, তার গ্রন্থের নাম। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রিক রচয়িতারা তো রয়েছেন, তার সাথে সাথে রোমান রচয়িতাদের কথাও জানলাম, আরব পর্যটকদের বিবরণী সম্পর্কেও আমরা অনেক ঐতিহাসিক তথ্য জানতে পারি। আর যদি চৈনিক পর্যটকদের কথা বলতে হয় তাহলেও কিন্তু 2জনের নাম আমরা খুব সহজে বলতে পারি চৈনিক পর্যটকদের বিবরণ থেকে। যেমন একটা আমরা পাই সুমাকিয়ান, তার লেখা গ্রন্থ ইতিহাস, আর অন্যদিকে আমরা হিউয়েনসাং এর নাম তো অবশ্যই বলতে হবে, যিনি কি লিখেছিলেন সি ইউকি, অর্থাৎ তার গ্রন্থের নাম। আর এক্ষেত্রে কিন্তু এই হিউয়েনসাং এর রচিত গ্রন্থ খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, কারণ এটার উপরও কিন্তু এমসিকিউতে তোমাদের প্রশ্ন আসে। তাহলে এতক্ষণ ধরে আমরা বৈদেশিক বিবরণ সম্পর্কে যে আলোচনাটা করছিলাম, যে গ্রিক
বিবরণীতে কি জানতে পারছি, রোমান বিবরণীতে বা দূতদের বা পর্যটকদের বিবরণীতে জানতে পারছি, আরবীয় পণ্ডিতরা এসেছিলেন, তারা ভারতবর্ষ সম্পর্কে কিছু লিখছেন, চৈনিক পর্যটকরা আসছেন, তারা লিখছেন। কিন্তু এই যে বৈদেশিক বিবরণগুলো তৈরি হচ্ছে, সেটার উপর সম্পূর্ণভাবে যদি ঐতিহাসিক ভিত্তি করে হিস্ট্রি ক্রিয়েট করে দেন, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কেন অসুবিধা হয়ে যাবে? কারণ বৈদেশিক বিবরণী কিন্তু একেবারে নির্ভুল সেটা আমরা বলতে পারি না, কারণ তার মধ্যেও কিন্তু কিছু ভুল ত্রুটি থাকতে পারে। কারণ যে পর্যটকরা ভারতবর্ষে আসছেন, তারা সেই সম্পর্কে সেই সময় যা ঘটনাবলী ঘটছে সেই সম্পর্কে লিখছেন, কিন্তু তারা তো কিছু সময়ের জন্য আসছেন এবং তারা দেশীয় ভাষা বলো, রীতিনীতি বলো, আচার পদ্ধতি বলো, সেই সম্পর্কে সম্পূর্ণ জানেন না। তারা যে কিছু সেই টাইমে যেটুকু দেখছেন তার উপর ভিত্তি করে নিজের অভিজ্ঞতা দিয়ে লিখে দিচ্ছেন। আবার যেটা লিখছেন সেটা মূলত জনশ্রুতির ওপর ভিত্তি করে, যা শুনছেন সেটার ওপর ভিত্তি করে লিখে দিচ্ছেন। আর সব সময় যে সম্পূর্ণ হিস্ট্রি তারা লিখছেন এমনও নয়, কারণ গ্রিকদের বিবরণী যদি দেখি তাহলে দেখবো যে রাজনৈতিক বিষয়গুলোকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। আবার যদি চৈনিক বিবরণী দেখি তাহলে সেখানে আমরা দেখবো যে ধর্মীয় জীবনটাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তাহলে ঐতিহাসিককে কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট উপাদানের উপর ভিত্তি করে ইতিহাস তিনি লিখে দেবেন, সেটা কিন্তু কখনোই কারেক্ট হবে না। অন্যান্য বিষয়গুলোও তাকে মাথায় রাখতে হবে। নেক্সট, সরকারি নথিপত্র কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান। একদম প্রাচীনকালের সরকারি নথিপত্র না পাওয়া গেলেও মধ্যযুগে মূলত মোগল আমলের বিভিন্ন সরকারি নথিপত্র ডকুমেন্টস কিন্তু আমরা পেয়ে থাকি। যেরকম কোনো রাজকীয় নির্দেশ, যেগুলোকে বলা হতো ফরমান, রাজা কোনো নির্দেশ দিচ্ছেন, সেই সমস্ত তথ্য আমরা পেয়ে থাকি। তারপরে রাজস্ব সংক্রান্ত কোনো তথ্য, যেটাকে বলা হতো দস্তরুল আলম, তো সেইগুলোও কিন্তু অনেক বেশি হেল্প করে হিস্ট্রি ক্রিয়েট করার ক্ষেত্রে। মানে রাজকীয় কোনো নির্দেশ বলো, কোনো প্রতিবেদন বলো, চিঠিপত্র বলো, সেগুলোর ওপর ভিত্তি করেও কিন্তু ঐতিহাসিক হিস্ট্রি ক্রিয়েট করতে পারেন খুব সহজভাবেই। আর এই সরকারি নথিপত্র যেখানে জমা থাকে সেটাকে তো মহাফেজখানা বলে, যেটা অলরেডি তোমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছো। আর ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু দিল্লির মহাফেজখানায় জমা রয়েছে। তাহলে প্রাচীন ধর্মগ্রন্থ বলো, তার সাথে সাথে সরকারি নথিপত্র, বৈদেশিক বিবরণ, সাহিত্য গ্রন্থ, প্রত্যেকটা পরবর্তী সময়ের উপাদানই কিন্তু ইতিহাস ক্রিয়েট করতে অনেক বেশি ঐতিহাসিককে হেল্প করে থাকে। আশা করি এই 4টে উপাদান তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার এই 4টে উপাদানের ওপর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের বলেছিলাম আলোচনা করব। চলো ঝটপট দেখিনি। কি বলা হচ্ছে? গিলগামেশ হলো ড্যাশ মহাকাব্য। কোথাকার মহাকাব্য? গিলগামেশ আমরা পড়েছিলাম মেসোপটেমিয়ার মহাকাব্য। নেক্সট প্রশ্ন রয়েছে ইন্ডিকা কে রচনা করেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর তার সাথে সাথে খুবই সোজা প্রশ্ন। মেগাস্তিনিস রচনা করেছেন ইন্ডিকা। নেক্সট প্রশ্ন রয়েছে ইতিহাসের জনক কাকে বলা হয়? এটাও আমরা জানি হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। পুরাণগুলি রচিত হয়েছিল কোন যুগে সংস্কৃত ভাষায়? এটাও তোমাদের বলে দিয়েছিলাম একদম প্রথমে, গুপ্ত যুগে সংস্কৃত ভাষায়। নেক্সট প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ আর মহাভারতকে দেশের সবচেয়ে বড় ইতিহাস বলে কে উল্লেখ করেন? এটাও তোমরা জানো আনসার, রবীন্দ্রনাথ ঠাকুর এই উক্তিটি করেছিলেন। আর নেক্সট রয়েছে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যেটা আমার মনে হয় না তোমাদের এক্সপ্লেন করার কোনো দরকার আছে, কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছি। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা মনে হয় যে ম্যাম এই আনসারটা কি হবে বুঝতে পারছি না, তো আমি তো রয়েছি, ভিডিওর কমেন্টে আমার থেকে জেনে নিতে পারো। আর নিজেরাও কিন্তু চাইলে এই প্রশ্নগুলোর আনসার আমাকে জানাতে পারো কমেন্ট করে। তাহলে আজকের ক্লাসে আমাদের যে বিষয়গুলো ছিল, মূলত পরবর্তী সময়ের 4টে উপাদান সম্পর্কে আলোচনা, সেটা আমরা ইন ডিটেলসে ধরে ধরে প্রত্যেকটা বিষয় বুঝে নিয়েছি, পড়ে নিয়েছি, আর সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সেটাও কিন্তু আলোচনা করে নিয়েছি। এছাড়াও এই টপিকটা, এই যে 4টে টপিক রয়েছে সেটার ক্ষেত্রে আরো অনেক ধরনের প্রশ্ন হয়, আরো অনেক এমসিকিউ আর এসিকিউ সলভ করতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে কোনো এলএকিউ আসে না, তাই আমাদের এসিকিউ আর এমসিকিউ এর উপর খুব ভালো করে জোর দিতে হবে, যাতে পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটার আনসার যাতে তোমরা করতে পারো। আর সেটার জন্য ফুললি একদম 100% প্রিপেয়ার নিজেকে করার জন্য তোমরা আমার সাথে জয়েন করতে পারো টিউটোপিয়ার লাইভ ক্লাসে, যেখানে কিন্তু
প্রত্যেকটা টপিক আলোচনা করা হয়, ধরে ধরে বোঝানো হবে তোমাদেরকে, আর তার সাথে সাথে যত ধরনের প্রশ্ন আসে সব কিছু নিয়েই কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হবে। তো সেই লাইভ ক্লাসে আমার সাথে জয়েন করতে গেলে আমার এই ভিডিওর নিচে যে ফোন নাম্বার আসছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে টিউটোপিয়া লাইভ অ্যাপ। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না, কারণ নেক্সট টাইম আমি যখন আবার ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, সেটা কিন্তু সহজেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর সেটা দেখতেও পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে।